বর্ষাকাল চলে আসা মানেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা মেজাজ চলে তো, আর আমি সেই সময় ভীষণ আলসেমি শুরু করি। তাই তো আমার রোজ রোজ চুল ধুতে একেবারেই ভালো লাগে না। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। সকাল থেকে চলে আমার তোড়জোড়, যেন মনে একটা যুদ্ধ শুরু করেছি। আর এই কদিন ধরে এমন ঠান্ডা পড়েছে, আমার চুল ধুতে একেবারেই ইচ্ছে করছিল না। আজকে জোর জবরদস্তি নিজেকেই আজকে অনেকটা প্রেশার দিয়ে চুলটা ধুয়েই ফেললাম। চুলে যদি সপ্তাহে 2 দিন বা 3টে দিন আমি শ্যাম্পু না লাগাই, আমার ভীষণ মাথা ধরে যায়। তো যাই হোক, চলো আজকে ঠান্ডা হোক যেমনও গিজারের জল চালিয়ে গরম জল করে আজকে স্নান করেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে একটু ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু স্নান করার পরে ভীষণ একটা শান্তিও লাগে। এই যে স্নান করার পরে একটু নিজেকে পরিপাটি করে দেখতেও ভীষণ ভালো লাগে, যখন কপালে একখানা টিপ পরি। টিপ পরতে আমার বেশ ভালোই লাগে, তাই ছোট্ট একটা লাল টিপ পরে নিজেকে ভীষণ দেখতে ভালোবাসি। আজকে আমার অনেকগুলো রান্না বান্নাও রয়েছে বরমশাইয়ের আবদারে, সেগুলো আবার সেরে ফেলতে হবে ঝটপট করে। তারপরে তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো নাওয়ানো সব কিছুই আমাকে করতে হয়। তারপর পুজো সেরে চলে এলাম বেডরুমে। আর বেডরুমে এসে দেখছি ছেলে অনেকক্ষণই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আমি পুজো করছিলাম আর ও আমার কাছে তখন যায়নি। ও মা এসে দেখছি রুমে ও এইরকম মেজের ওপরে শুয়ে পড়ে রয়েছে, তাও আবার এইরকম পাপোশের ওপরে। সেই দেখে আমার তো বেশ হাসিও পেয়েছে, আবার রাগও উঠেছে ওর ওপরে। কি যে করি এই ছেলেটাকে নিয়ে, বড্ড জ্বালাই। এই যে ঘুম থেকে উঠেছে, এরপর শুরু হবে আরেক কীর্তন। তো ওকে নিয়ে তো চলে গেলাম একটু ফ্রেশ করাতে। ফ্রেশ করে নিয়ে চলে এসেছি এর একটু জল খাইয়ে দিতে। তারপর ওর একটা ওষুধ রয়েছে, ওষুধটা খেয়ে নিয়ে ব্যাস তারপরে শুরু হবে ওর কীর্তন। সেগুলো আবার সহ্য করতে হবে। তো তারপরে আমি কিচেনে চলে এলাম, ওর জন্য খাবার বানাবো, ওকে খাওয়াবো, তারপরে আমার সমস্ত রান্নাবান্নার কাজ শুরু করব। আমার বরমশাই তার মধ্যে তো আবার আবদার করে বসে পড়লো আজকে একটু চাইনিজ রান্না খাবে। তো আজকে যেহেতু ছুটির দিন, তাকে তো একটু চাইনিজ রান্না বানিয়ে দিতেই হবে। আর বাড়িতে থাকা মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া ওর তো চাই। তো এই যে সকালবেলা উঠে আমার যা বেশ ঠান্ডা পড়েছে, তাই কড়া করে লিকার দিয়ে চা বানিয়ে ফেলেছি, দুধ চা। এটা আবার বসে বসে একটু আরাম করে খাবো, তারপরে দুপুরে রান্না বান্না ধীরে সুস্থে করব। তো তার উপরে আমার বরমশাইয়ের ওপর আমি বেশ একটু চটে গেছিলাম। সকালবেলা বলছে তুমি ডাব খাও, চা খেতে হবে না। ও মা কি জ্বালা! এই একই তো ঠান্ডা, একটু কদিন ধরে বৃষ্টি হয়েছে, তার উপরে একটু হালকা হালকা গরম পড়েছে ঠিকই, কিন্তু তা বলে কি আর ডাব খাওয়ার মতন ওয়েদার? তো আমি ডাব খাবো না, আমি চা বানিয়ে ফেলেছি, এখন চা খাই। এরপর দুপুরের খাবার খেয়ে তারপরে ডাবখানা খাবো। বিরক্ত করো না তো, শান্তি মনে একটু আমাকে আরাম করে চা খেতে দাও। তারপরে এই যে আমার ছেলেও চলে এসেছে আমাকে বাকিটা জ্বালাতে। তো ও চা খাবে বলছিল, তো আমি বললাম না, তুমি ছোট বাচ্চা, চা খেতে না, একটা বিস্কিট খাও। কিন্তু না, ও তো বিস্কিট পছন্দই না, মিষ্টি জিনিস একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এবারে রান্না বান্না শুরু করতে হবে, লম্বা একটা প্রসেস চলবে আমার এখন। তো এই যে চাইনিজ যেহেতু রান্না করব, তাই বুঝতেই পারছো বেশ একটুখানি তো সময় লাগবে। এই কাটা কুটি সবটা নিজেকেই করতে হয়। তো আমার বরমশাই তো বলতেই পালিয়ে গেছে কোথায়, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছুটির সময় কিছুই বলা যাবে না, তো ওকে ওর মতো করে ছেড়ে দিতে হবে। আর আমাদের তো ছুটি নেই, তাই না বলো? আমাদের সব কিছুটাই নিজের হাতে করতেই হবে। তো চলো ঝটপট করে এই যে মাশরুমের ওপরে পাতলা নোংরা যে ছালগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করে নেব। তারপরে ধুয়ে ভালো করে কেটে নিয়ে রান্না করব। যেহেতু চিলি মাশরুম রান্না করব, তাই ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, যাতে করে এগুলো তো পকোড়ার মতো করে ভাজতে হবে। আর ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। 2-4টে ভাজা আবার আলাদা করে আমি তুলে রাখি, যাতে আমি পরেই ভাজা দিয়ে একটু ফ্রাইড রাইস খেতে পারি। যাই হোক, চলো এবারে চালটাকে ধুয়ে হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। এবারে ভাত ফোটা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর এদিকে সবুজ ফুলকপি, মানে আমরা যে নামে চিনি ব্রকলি, সেগুলোকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ফ্রাইড রাইস রান্না করব বলে। এইদিকে বড় একটা সাইজের ক্যাপসিকামও কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। বাড়িতে তো মাত্র 3টে মানুষই খাবো, কতটুকু আর পরিমাণে হবে বলো? সেই পরিমাণ বুঝেই আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি।
এবার একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নিই। পেঁয়াজ থেকে পেঁয়াজের খোলাগুলো একেবারে আলাদা আলাদা করে ফেলেছি। এবার যখন ফ্রাই প্যানে তেল ঢালতে যাব তখন দেখছি তেলটা আমার জারেই নেই। ব্যাস এবারে আবার জারে তেল ঢালো, তারপরে এবারে ভাজার জন্য প্রস্তুত হও। ব্রকলিগুলো ভাজার জন্য যেটুকু পরিমাণ তেলের প্রয়োজন সেটুকু দিয়ে দিয়েছি। এবারে যখন ব্রকলিগুলো দিতে যাব তখন তো ছিটকে আসে জলগুলো, সেই কারণে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে গায়ে তেল ছিটকে না আসে। এবারে সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নেব, আর অল্প একটু জল দিয়েছি যাতে ব্রকলিগুলো একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে আস্তে আস্তে ব্রকলিগুলো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ চলো ম্যারিনেশনটা করে নিই। এই যে মাশরুমের যে পকোড়াগুলো আগে ভেজে নিতে হবে, তার জন্য একটা ডিম দিয়েছি, আর দিলাম কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব একেবারে টাইট টাইট করে, যাতে করে মাশরুমের পকোড়াগুলি বেশ গোল গোল শেপেই তৈরি হয়। মাশরুম তো ম্যারিনেশন করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে ভাতটাও হয়ে গেছে, চলো ভাতটাকে এবারে নামিয়ে নিই। তবে জানো, এই যে ভাতটা রান্না করেছি এই চালটা কিন্তু এখানকার, তো এখানকার চাল তো একটু আতপ চাল টাইপের, সেই কারণে না এই চালটা দিয়ে ফ্রাইড রাইস খেতে বড্ড ভালো লাগে। তাই আজকে কিছুটা চাল বেঁচেছিল, তাই এই চাল দিয়েই বানাবো আজকে ফ্রাইড রাইস। দেখো ব্রকলিগুলোকেও বেশ সুন্দর করে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারেও সেদ্ধ হয়ে যায়নি, যাতেই কচকচে ভাবটা একেবারেই চলে যায়। অল্প একটু কচকচে ভাব থাকবে, এমনটা খেতেই কিন্তু ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। আর ঠিক এমনইভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সতে করে ভেজে নেব, যাতে করে চিলি মাশরুমের মধ্যে যখন এই ক্যাপসিকাম পেঁয়াজগুলো খাওয়া হবে তখন বেশ মুখে গেলে পরে একটু কচকচ করবে, তখন কিন্তু বেশ খেতে ভালো লাগবে। আর এর মধ্যেই দিয়ে দিলাম এই মাশরুমগুলো, এখানেই ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের মধ্যে এই মাশরুম ভাজাগুলো দিয়ে দেবো। আমরা যেহেতু মাছ মাংসের থেকে বেশি ভেজটাই পছন্দ করি, তাই ভাবলাম আজকে একটু যখন পনির ফ্রিজে রয়েছে তাহলে এই পনিরটাও একটু ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিই। প্রথমে খুব একটা প্ল্যান ছিল না, তবে পরে গিয়ে মনে হলো একটু ফ্রাইড রাইসের সাথে পনির দিলে কিন্তু খারাপ লাগবে না, ভেজ আর পনির সবটা মিলিয়ে মিশে একদম একাকার হয়ে যাবে। আর আজকের সানডের স্পেশাল মেনু, আগের থেকে কেটে রাখা সরু সরু গাজরগুলোকেও বেশ সুন্দর করে সতে করে ভেজে নেব, তারপরেও দুটো ডিম ভেজে নেব, যাতে করে ফ্রাইড রাইসটা খেতে দুর্দান্ত হয়। ব্রকলি, মাশরুম, গাজর সবকিছুই বেশ সতে করে ভাজা হয়েই গেছে। এরপরে চলো ফ্রাইড রাইসের প্রিপারেশনটা শুরু করে ফেলি। আর কিন্তু কিছুতেই ধৈর্য ধরছে না, কখন তাড়াতাড়ি এগুলোর কাজ সেরে নিয়ে ডাইনিং টেবিলে বসবো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে। আমার ছেলে মানে আমার আদর ভীষণ পছন্দ করে এইসব খাবারগুলো, তাও আবার আমার হাতে। ও বাইরের খাবার একেবারেই খেতে চায় না, তবে আমি বাড়িতে এইসব খাবারগুলো বানালে পরে ও ভীষণ আনন্দ করে খায়। দুটো ডিম দিয়েছি, তা আবার ভালো করে ভুজিয়ার মতন ভেজে নিয়ে এই যে কাঁচের বাউলের মধ্যে রেখে দিলাম। এবারে চলো একটু বেশি পরিমাণে তেল দিয়ে পনিরগুলোকে বেশ সুন্দর করে একটু ভাজা করে নিই। পনির ভাজার আগে কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে রাখবে, তাতে করে কি হবে পনিরের মধ্যেও লবণটা ঢুকে যাবে আর পনিরগুলোও কিন্তু কোনোভাবে কড়াইতে লাগবে না। ব্যাস পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখলাম। সমস্ত ভাজাভুজি একেবারে কমপ্লিট করে এবারে চলে যাব মাশরুমগুলোর পকোড়া ভাজতে। অনেকটা পরিমাণেই কিন্তু পনির ছিল, তাই ভাবলাম এই চিলি মাশরুমের মধ্যে যদি চিলি পনিরটাও বানানো যায় কত ভালো লাগবে, তাই না? আর আদর যেহেতু এই চিলি মাশরুমের থেকে চিলি পনির খেতে অনেক বেশি পছন্দ করে, তাই দুটোকে একসাথে মিলিয়ে মিশিয়ে বানিয়ে ফেলবো। চিলি পনির আর চিলি মাশরুম দুটোই খাওয়া হবে, তাতে কিন্তু বেশ মজা। আর আমার আদরও কিন্তু আজকে চিলি পনির দেখলে পরে অনেক খুশি হয়ে যাবে।
চিলি মাশরুম চিলি পনির যেহেতু বানাবো সেই কারণে না রসুনগুলোকে বেশ সুন্দর করে কুচিয়ে নিলাম এই গ্রেটারটার সাহায্যে। অনেকদিন আগে এই গ্রেটারটা কিনেছিলাম, বেশ সুবিধে হয়েছে, কিন্তু চট জলদি করে এইসব হয়ে যায়, হাতে আর ঘষতে হয় না। এর মধ্যে দিয়ে দিলেই বেশ একটু ফ্রেশ করলে পরে বেশ সুন্দর করে এই গ্রেটারটার মধ্যে কুচোনো হয়ে যায়। কয়েকটা সুইট কর্নও পড়েছিল, ভাবলাম এই সুইট কর্নগুলোও না দিয়ে দিই একবার ফ্রাইড রাইসের সাথে, খেতে কিন্তু খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে। অনেক সময় কি হয়, কোনো সবজি না থাকলে এই সুইট কর্ন দিয়েই ফ্রাইড রাইস বানানো হয়ে যায়, তখন কিন্তু ভালোই লাগে খেতে। তাই ভাবলাম ফ্রিজের এক কোণে কেন পড়ে থাকবে সুইট কর্নগুলো, এগুলোকেও ভেজে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিই। ফ্রাইড রাইস বানানোর জন্য যে সমস্ত সবজিগুলো ইউজ করব সেগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এরপরে চলো চিলি মাশরুমটা বানিয়ে ফেলি। হালকা সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচিগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো, আর ওপর থেকে এই যে কেটে দিচ্ছি কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা, একটাই দিয়েছি, বেশি ঝাল করব না, কারণ আমার আদর তো খাবে, সেই কারণে বেশি ঝাল করতে পারলাম না। চলো, নালে কিন্তু আমরা ঝাল খেতে ভীষণ ভালোবাসি। এরপর আস্তে আস্তে করে সমস্ত সসগুলো একসাথে মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম রেড চিলি সস, তারপরে দিলাম টমেটো সস, সোয়া সস, গ্রিন চিলি সস, সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এই সবজিগুলোর সাথে। সমস্ত সসের সাথে সবজিগুলোকে হালকা সতে করে ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জলটা। আমরা যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো তাই গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হলো। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর ভেজে রাখা মাশরুমগুলো। এরপর ভালো করে মিশিয়ে নিয়েই একটু ফুটতে দিলেই হয়ে যাবে চিলি মাশরুম আর চিলি পনির। ব্যাস, এরপর ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে সার্ভ করো। ব্যাস, তারপর যার সাথে খেতে চাও খেয়ে নিতে পারো। লাস্ট আরেকটি রান্না রয়েছে ফ্রাইড রাইস, এইটা বানালেই একেবারে আজকে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। প্রথমে একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি, যেটাতে করে আমার রান্না করতে ভীষণ সুবিধে হয় আর রাইসগুলো নিচে লাগে না। লোহার কড়াইয়ের মতো রান্নার সুখ যেন আর কোনো কড়াইতেই আমি পাই না। তো চলো, আমার এই কালো লোহার কড়াইয়ের মধ্যেই রাঁধবো আজকে ফ্রাইড রাইস। আর এই কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার মধ্যে আরেকটু রসুন কুচিও দিয়ে দিলাম। এবারে ভালো করে সতে করে ভেজে নেব পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিলাম ভাত। এই ভাতটা কিন্তু আমরা রোজই দুপুরবেলাতে খাই, কিন্তু আজকে এটা দিয়ে বানাচ্ছি ফ্রাইড রাইস, কারণ আজকে এই চালের ভাত দিয়ে বানিয়ে দেখবো ফ্রাইড রাইসটা ঠিক খেতে কেমন হয়েছিল, এখানকার মতন হয়েছে কিনা। সাউথে দেখেছি এই চালের ভাত দিয়েই কিন্তু সমস্ত কিছু বানানো হয়, সেটা পোলাও বলো বা ফ্রাইড রাইস বলো, খেতে কিন্তু ভালোই লাগে। সেই কারণে আজকে আমিও বাড়িতে ট্রাই করে ফেললাম এই আতপ চাল দিয়ে ফ্রাইড রাইস। রসুন পেঁয়াজের সাথে অল্প একটু ভাতটাকে নাড়াচাড়া করে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দেখো ফ্রাইড রাইসটা দেখতে কতটা কালারফুল লাগছে, ভাতটা তো এমনিতেই সাদা, আর ঠিক তার উপরে যখন বিভিন্ন ধরনের কালারের সবজিগুলো পড়েছে তখন ভাতের কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে। ব্যাস, এবারে সমস্ত সবজি ভাত একসাথে মিলিয়ে মিশিয়ে একাচার করে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ভাতটাতে। তবে স্প্রিং অনিয়ন থাকলে পরে অনেক ভালো হতো, স্প্রিং অনিয়ন না থাকার জন্য না দিতে পেরেছি চিলি মাশরুমে, না দিতে পারছি এই রাইসটার ওপরে। দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে এই স্প্রিং অনিয়ন দিলে। ভাতের ওপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। ব্যাস, হালকা পাতলা নাড়াচাড়া করে দিয়েই এবারে গরম গরম রাইসটাকে নামিয়ে নিয়ে একটা বাউলে সার্ভ করে দিচ্ছি। এবারে চলো সোজা চলে যাব ডাইনিং টেবিলে খাওয়ার জন্য। গরম গরম এসব খাবার না খেলে পরে আবার ভালোই লাগে না। ছেলেকে নিয়ে গেছে বর্মশাই স্নান চান করাতে, হয়ে গেলে ওরা চলে আসবে, ততক্ষণ আমি এদের থালাগুলো একেবারে রেডি করে ফেলি। চলো, গরম গরম রাইসগুলো থালাতে বেড়ে দিতে আমার বড্ড ভালো লাগছে। আর ছেলে তো এই গন্ধে চলেই এসেছে, চলো মাম্মাম তাড়াতাড়ি করে খেতে দাও, একেবারে সে রেডি। সে আবার আমাকে এমন জ্বালিয়েছে তাকেই চেয়ারে বসিয়ে দিতে হলো, বলছে আমাকে চেয়ারে বসাও আর খেতে দাও। দেখো ছোট্ট একটা কিউট প্লেটে ওকে দিয়ে দিলাম ওর রাইস আর চিলি পনির। ও
ও তো ভীষণ দেখে খুশি হয়ে গেছে, আর আমাদেরও কিন্তু ভীষণ খুশি লাগছে আজকে দুপুরে এরকম ফ্রাইড রাইস আর এই চিলি মাশরুম চিলি পনির দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করব। বেশ আনন্দেতে রয়েছি। চলো ঝটপট করে সবার প্লেটগুলোকে সাজিয়ে দিই, এরপরে খেয়ে নেবো। তবে জানো বরমশাই কিন্তু একটু রায়তাও বানিয়ে ফেলেছে। এইসব খাবারের সাথে আমার বরমশাইয়ের আবার একটু রায়তার প্রয়োজন হয়, সেই সুযোগ বুঝে সে আবার দেখছি টক দই এনে রায়তা ফায়তা বানিয়ে ফেলেছে। চলো তাহলে এই রায়তা দিয়ে আজকে ফ্রাইড রাইস আর চিলি মাশরুম খাবো। এমনিতেই তো চিলি মাশরুম বা চিলি পনির এইসবগুলো বেশ টক টক জাতীয়ই হয়, তার উপরে আবার এই রায়তা। যাই হোক, খারাপ লাগবে না, ভালোই লাগে খেতে। প্রায় সময় আমরা এভাবেই অনেক কিছুই করে থাকি যেগুলো এর সাথে একেবারে মানায় না, কিন্তু তাও আমাদের ভালো লাগে মুখের রুচির জন্য। ছেলের মুখে এই ধরনের খাবার দিতে কতটা খুশি দেখেছো। আমাকে আবার খাইয়েও দিতে হচ্ছে, ওকে বলছি নিজের হাতে একটু নিয়ে নিয়ে খা না, বলছে না তুমি খাইয়ে দাও। তাই নিজেও খাচ্ছি, ওকেও খাওয়াচ্ছি, না হলে তো আবার আমার প্লেটের খাবারটা ঠান্ডা হয়ে যাবে। খেতে খেতে ভুলেই গেছিলাম বরমশাই যে রায়তাটা বানিয়েছে সেটা নেব বলে। ব্যাস, এরপরে তো রায়তাটা চোখে পড়তেই নিয়ে নিলাম, নাহলে এত কষ্ট করে বানানোটা সেটা না খেলে পরে বরমশাইয়ের তো আবার খারাপ লাগবে, তাই না? তবে রায়তা দিয়ে ফ্রাইড রাইস খেতে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আর ছেলে এদিকে পাগল করে দিচ্ছে, আমাকে খেতেই দিচ্ছে না, বলে আগে দাও আমি খাই। তো যাই হোক, চলো ঝটপট করে খাওয়া দাওয়া সবাই মিলে শেষ করে নিয়ে বরমশাই বলছে দুর্দান্ত হয়েছে আজকে ফ্রাইড রাইসটা, অনেকটা পরিমাণে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তারপর চলে এলাম বারান্দাতে এই যে একটু ডাব খাবো বলে। ছেলেও একটু ডাব দেখলে পরে খেতে চায়, তাই ওকে একটু ডাব দিয়ে দিলাম, তারপরে আমি খাচ্ছি। চলো এই ডাব খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।